সামনেই রয়েছে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের টেস্ট এক্সামিনেশান। এই পুজোর ছুটির মধ্যেই কিন্তু তোমাদের পুরো পাঠ্যপুস্তক সুন্দর করে তৈরি করে নিতে হবে। ব্যাকরণ অংশের ছোট বড় প্রশ্নগুলো সুন্দরভাবে জেনে নিতে হবে। আজকে তোমাদের কাছে বাংলা টেক্সট পোর্শনে প্রবন্ধ জাতীয় যে গদ্যটি রয়েছে, দ্বিতীয় যে প্রবন্ধ জাতীয় গদ্যটি রয়েছে অর্থাৎ বাংলা ভাষায় বিজ্ঞান, এই টেক্সট পোর্শনের ওপর থেকে দ্বিতীয় পর্বে প্রশ্ন উত্তরের আলোচনা নিয়ে আসছি। এর আগের একটি পর্বে আমরা খুব গুরুত্বপূর্ণ 4টি প্রশ্নের উত্তর আলোচনা করে নিয়েছি। আজকের 5টি প্রশ্নের উত্তরের আলোচনার মধ্য দিয়ে আমরা পুরো টেক্সট পোর্শনটা সুন্দর করে তৈরি করে নেব এবং তোমরা দেখবে যে এই টেক্সট পোর্শনের উত্তরের জন্য তোমাদের কোনো রকমের কোনো সহায়িকা বা অন্য কোনো কোথাও উত্তরের সাহায্য নিতে হবে না। শুধুমাত্র টেক্সট পোর্শন ধরেই তোমরা এর পুরোপুরি উত্তর উপস্থাপন করতে পারবে। টেক্সটটাকে খুব ভালো করে পড়বে, কেননা একই ধরনের লাইন রয়েছে। কোথা থেকে লাইনটি রয়েছে সেটা যদি ঠিকঠাক করে তোমরা না বুঝতে পারো তাহলে উত্তরের জায়গাটাও সঠিকভাবে নির্বাচন করতে পারবে না। চলো আমরা দেখে নিই আজকের টেক্সট পোর্শন ধরে প্রশ্ন উত্তরের আলোচনা। সাহিত্য সঞ্চয়ন বইটির আজকে আমরা 120 পাতার যে একদম শেষ প্যারাটি রয়েছে সেখান থেকে আলোচনা শুরু করছি। এর আগের পর্বে আমরা এতটা পর্যন্ত প্রশ্ন উত্তর সহযোগে আলোচনা করে নিয়েছি। আজকের এই প্যারার আমি যে লাইন ধরে প্রশ্ন দিচ্ছি, এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। এবার প্রশ্নটা বলছি, মন দিয়ে শোনো। এখানে কোন দোষের কথা বলা হয়েছে এবং এই দোষের ফলে ত্রুটি কি হয়, আর এই প্রসঙ্গে প্রাবন্ধিক রাজশেখর বসু পাঠ্য অংশে কী দৃষ্টান্ত উপস্থাপন করেছেন বা দৃষ্টান্ত উপস্থাপন করে কি বোঝাতে চেয়েছেন। তাহলে আমরা এবার উত্তরটা কিভাবে লিখব দেখো। রাজশেখর বসু বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ জাতীয় পাঠ্য অংশটিতে ব্যক্ত করেছেন যে বিজ্ঞান আলোচনার জন্য যে রচনা পদ্ধতি আবশ্যক তা অনেক লেখক আয়ত্ত করে উঠতে পারেননি। এখানে এই দোষ বা এই ত্রুটির কথাই বলা হয়েছে এবং এই দোষ বা ত্রুটির ফলে দেখা গেছে যে সেই সমস্ত লেখকের বাংলা ভাষায় যে বিজ্ঞান জাতীয় রচনাটি লেখা হচ্ছে তার ভাষা কিন্তু আড়ষ্ট হয়ে উঠেছে এবং ইংরেজির আক্ষরিক অনুবাদ অনেক সময় একেবারে অপ্রাসঙ্গিক বলে পরিগণিত হচ্ছে। তাহলে এটা গেল সেই দোষের বা ত্রুটির ফলস্বরূপ কি হচ্ছে। এবার প্রাবন্ধিক প্রবন্ধে এই প্রসঙ্গে কিছু দৃষ্টান্ত উপস্থাপন করছেন। যেমন প্রথমে তিনি বলছেন যে যে সমস্ত লেখকেরা বাংলা ভাষায় বিজ্ঞান রচনার পদ্ধতি সঠিকভাবে রপ্ত করেননি তারা মনে করছেন যে ইংরেজি শব্দের যেমন অর্থব্যাপ্তি বা কনোটেশন রয়েছে, বাংলা প্রতিশব্দেরও ঠিক সেরকম থাকা প্রয়োজন। আর এই ধারণার বশবর্তী হয়ে তারা অনেক সময় তাদের রচনায় অদ্ভুত অদ্ভুত শব্দের সংযোজনা ঘটাচ্ছেন। এ প্রসঙ্গে প্রাবন্ধিক রাজশেখর বসু বলছেন যে সেন্সিটিভ শব্দটি একটি ইংরেজি শব্দ যেটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়, যেমন সেন্সিটিভ পার্সন, উন্ড, প্ল্যান্ট, ব্যালেন্স, ফটোগ্রাফিক পেপার ইত্যাদি। বাংলায় অর্থভেদে এদের রূপটিকে আমরা যেভাবে পাই যে কখনো বলা হয় অভিমানী, ব্যথাপ্রবণ, উত্তেজী, সুবেদী, সুগ্রাহী। কিন্তু যে সমস্ত লেখকেরা বাংলা ভাষায় বিজ্ঞান রচনা পদ্ধতি সঠিকভাবে আয়ত্ত করেননি তারা সেন্সিটাইজড পেপারের অনুবাদ করে ফেলেন স্পর্শকাতর কাগজ, যা অতি উৎকট হয়ে ওঠে এবং তার অর্থ ঠিকঠাক বোধগম্য হয়ে ওঠে না কারোরই। বরং স্পর্শকাতর কাগজ না বলে সুগ্রাহী কাগজ লিখলে তা সঠিক হতো বলে প্রাবন্ধিক রাজশেখর বসু ব্যক্ত করছেন। ব্যাস, এটা গেল আজকের এই লাইন ধরে প্রশ্ন থাকলে তার উত্তর। দেখতেই পেলে তোমরা যে পুরো প্যারাটাই কিন্তু আমরা এখানে উত্তরে উপস্থাপন করব। এর পরের চলো পরের পাতায় যে এখানে আমরা প্রথম প্যারাটা রয়েছে এখানে আমরা 2 নম্বর প্রশ্ন আজকে আলোচনা করছি। এতে রচনা উৎকট হয় এই লাইন ধরে। কি কারণে রচনা উৎকট হয়ে ওঠে এবং এ প্রসঙ্গে প্রাবন্ধিক প্রবন্ধে কি দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। কি কারণে রচনা উৎকট হয়ে ওঠে এবং এ প্রসঙ্গে প্রাবন্ধিক রাজশেখর বসু প্রবন্ধে কি দৃষ্টান্ত উপস্থাপন করেছেন, এর উত্তরও কিন্তু আমরা একেবারে এই প্যারার মধ্যেই পাব। তাহলে দেখো এখানে বলছি, আমরা এই পুরো অংশ ধরেই উত্তরটা বলবো যে রাজশেখর বসু বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ জাতীয় রচনাটিতে ব্যক্ত করছেন যে অনেক লেখক যারা বাংলা ভাষায় বিজ্ঞান রচনা করছেন তারা তাদের বক্তব্য ইংরেজিতে ভাবেন এবং যথাযথ বাংলায় অনুবাদ করে প্রকাশ করার চেষ্টা করেন, ফলে তাদের রচনাটা উৎকট হয়ে ওঠে। তাহলে কি কারণে রচনা উৎকট হয়?
এবং এখানে আরও একটি প্রশ্ন থাকতে পারে যে কোন ধরনের রচনা উৎকট হয়ে ওঠে, কী কারণে, কোন ধরনের। তাহলে কারণটা এটা, অর্থাৎ বাংলা ভাষায় তারা বিজ্ঞান বিষয়ক যে রচনাটি করছেন সেই রচনাটি কিন্তু উৎকট হয়ে ওঠে। এ প্রসঙ্গে প্রাবন্ধিক রাজশেখর বসু কিছু দৃষ্টান্ত দিয়ে ব্যাপারটিকে আমাদের কাছে স্পষ্ট করে তুলতে চেয়েছেন। যেমন প্রাবন্ধিক বলছেন, দি অ্যাটমিক ইঞ্জিন হ্যাজ নট ইভেন রিচড দ্য ব্লু প্রিন্ট স্টেজ। যার অনুবাদটা কিভাবে করা হচ্ছে, পরমাণু ইঞ্জিন নীলচিত্রের অবস্থাতেও পৌঁছয়নি। এ ধরনের অনুবাদ বা এ ধরনের বর্ণনা বাংলা ভাষায় প্রকৃতি বিরুদ্ধ বলা চলে। একটু ঘুরিয়ে লিখলে কিন্তু অর্থটা আরও সরল হয়, সহজ হয়। যেমন কি, পরমাণু ইঞ্জিনের নকশা পর্যন্ত এখনও প্রস্তুত হয়নি। আরও একটি দৃষ্টান্ত প্রাবন্ধিক উপস্থাপন করছেন, হোয়েন সালফার বার্নস ইন এয়ার দ্য নাইট্রোজেন ডাজ নট টেক পার্ট ইন দ্য রিয়েকশন। যখন গন্ধক, মানে এর আক্ষরিক অনুবাদ করতে গিয়ে, মানে ইংরেজিতে ভাবছেন আর বাংলায় তার অনুবাদ করে দিচ্ছেন, দিয়ে কি দাঁড়াচ্ছে না, যখন গন্ধক হাওয়ায় পড়ে তখন নাইট্রোজেন প্রতিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এরকম মাছিমারা নকল না করে প্রাবন্ধিক এটাকে ব্যক্ত করতে বলছেন যে নাইট্রোজেনের কোনো পরিবর্তন হয় না। লিখলে বাংলা ভাষাটা কিন্তু বাংলা ভাষা হিসেবেই বজায় থাকে এবং বিষয়বস্তুটা খুব সহজ সরলভাবে সকলের কাছেই বোধগম্য হয়ে ওঠে। তাহলে যারা বাংলা ভাষায় বিজ্ঞান রচনা করছেন তারা বক্তব্য ইংরেজিতে ভেবে বাংলায় অনুবাদ করলে অনেক ধরনেরই রচনা উৎকট বা হয়ে উঠতে পারে বা ত্রুটিপূর্ণ হয়ে উঠতে পারে বা তা সকলের বোধগম্য নাও হতে পারে। সেই প্রসঙ্গে আমাদের সচেতনতা বা যারা বাংলা ভাষায় বিজ্ঞান রচনা করছেন তাদের সচেতনতা প্রয়োজন বলে প্রাবন্ধিক এই ধরনের দৃষ্টান্ত ব্যক্ত করছেন। এটা গেল আজকে দ্বিতীয় প্রশ্নের উত্তর। এর পরের প্যারায় দেখো, আজকে আমরা এই ফার্স্ট লাইনটা ধরেই 3 নম্বর প্রশ্ন আলোচনা করব। অনেকে মনে করেন পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয়। এ প্রসঙ্গে প্রাবন্ধিক রাজশেখর বসু কি মত পোষণ করেন এবং তার দৃষ্টান্ত সহযোগে বক্তব্য উপস্থাপন করো, বা সে বিষয়ে প্রবন্ধে কি মন্তব্য উপস্থাপন করেছে। তাহলে অনেকে যে মনে করেন পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা অনেক সহজ হয়, এ বিষয়ে প্রাবন্ধিক রাজশেখর বসু বা এই ধারণাটিকে রাজশেখর বসু পুরোপুরি সঠিক নয় বলে ঘোষণা করছেন। স্থান বিশেষে পারিভাষিক শব্দ বাদ দেওয়া চলে প্রাবন্ধিক মনে করেন। যেমন অমেরুদণ্ডীর বদলে লেখা যেতে পারে যেসব জন্তুর সিঁধদাঁড়া নেই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পারিভাষিক শব্দ বাদ দিলে যে বিপদ ঘটতে পারে সে প্রসঙ্গে রাজশেখর বসু দৃষ্টান্ত দিচ্ছেন যে আলোক তরঙ্গর বদলে যদি কেউ লেখে আলোর কাঁপন বা নাচন, তাহলে কিন্তু সে রচনা কোনোভাবেই সহজ হবে না, বরং তা মানুষকে বিভ্রান্তির মধ্যে নিয়ে যাবে বা ভুল ধারণার বশবর্তী করবে। পরিভাষার উদ্দেশ্য হচ্ছে বাংলা ভাষায় সংক্ষেপে বা সুনির্দিষ্ট অর্থটিকে উপস্থাপন করা, সংক্ষেপে উপস্থাপন করা এবং সুনির্দিষ্টভাবে অর্থটিকে উপস্থাপন করা। যদি বারবার আমরা কোনো বিষয়কে বর্ণনার মাধ্যমে উপস্থাপন করতে থাকি কোনো রচনায়, তাহলে দেখা যাবে যে সেই রচনাগুলোর মধ্যে অনর্থক কথা বেড়ে গেছে। তখন পাঠক সমাজের কাছে সে লেখাটা গ্রহণযোগ্য হবে না, তাদের কাছে সেটা অসুবিধাজনক মনে হবে। সাধারণের জন্য প্রাবন্ধিক মনে করছেন যে সাধারণের জন্য যে বৈজ্ঞানিক সন্দর্ভ লেখা হয় তাতে অল্প পরিচিত পারিভাষিক শব্দের প্রথম যখন প্রয়োগ হচ্ছে তার ব্যাখ্যা দিতে হবে, আবার স্থল বিশেষে তার ইংরেজি নামটাও উপস্থাপন করতে হবে। কিন্তু পরে বা পরবর্তী সময়ে শুধুমাত্র পারিভাষিক শব্দটি ব্যবহার করলেই চলবে। এভাবে আমরা পারিভাষিক শব্দ কিছু কিছু ক্ষেত্রে বর্জনীয় বলে মনে করতে পারি, আবার কিছু ক্ষেত্রে পারিভাষিক শব্দই যে আমাদের একমাত্র যে কোনো বক্তব্য বিষয় উপস্থাপন করার একমাত্র উপায়, এটা আমাদের মানতেই হবে। প্রাবন্ধিক এভাবেই বাংলা ভাষায় বিজ্ঞানের রচনাটাকে বা বাংলা ভাষায় বিজ্ঞানভিত্তিক যে কোনো রচনাকে আমাদের কাছে সুন্দরভাবে উপস্থাপন করবার জন্য মন্তব্য পাঠ্য অংশে উপস্থাপন করেছে। এটা গেল আজকের 3 নম্বর প্রশ্নের উত্তর। এরপরে দেখো আজকের
এই প্রবন্ধ জাতীয় রচনার একটা খুব গুরুত্বপূর্ণ প্যারা, এবং এই প্যারাটা আমাদের এবারের 26-এর মাধ্যমিক বা তোমরা 25-এ যারা নির্বাচনী পরীক্ষা দিচ্ছ তোমাদের কাছেও কিন্তু গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা আমরা এই ফার্স্ট লাইন ধরেই দিচ্ছি, পুরো প্যারাটাই এখানে উত্তর। আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। শব্দের ত্রিবিধ কথা বলতে প্রাবন্ধিক কি ব্যক্ত করেছেন প্রবন্ধে, এবং এ প্রসঙ্গে প্রাবন্ধিক কি বিষয় তার প্রবন্ধে উপস্থাপন করেছেন। তাহলে আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা প্রসঙ্গে প্রাবন্ধিক রাজশেখর বসু অভিধা লক্ষণা ব্যঞ্জনার প্রসঙ্গ নিয়ে এসছেন। প্রথমটি অর্থাৎ অভিধা বলতে শুধুমাত্র আবিধানিক অর্থকেই প্রকাশ করা হয়। যেমন একটা দৃষ্টান্ত দিচ্ছেন রাজশেখর বসু যে দেশ এর আবিধানিক অর্থ হচ্ছে ভারত বা একটা স্থান বা একটা ভূমিখণ্ডকে বোঝানো হচ্ছে। কিন্তু যখনই আমরা দেশের লজ্জা, দেশ শব্দটিকে দেশের লজ্জার এই শব্দবন্ধের মধ্যে উপস্থাপন করছি, তখন এখানে লক্ষণীয় দেশের অর্থ কি না দেশবাসী। অর্থাৎ এখানে দেশের লজ্জা বলতে দেশবাসীর লজ্জাকে বোঝানো হচ্ছে। ঠিক একইভাবে অরণ্য শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বন জঙ্গল, কিন্তু অরণ্যে রোদন যখন বলা হচ্ছে তখন কিন্তু অরণ্য রোদন একটা তাৎপর্যপূর্ণ অর্থ বহন করছে, যা ব্যঞ্জনার মাধ্যমে অর্থটি উপস্থাপিত হচ্ছে, যার অর্থ হচ্ছে নিষ্ফল খেদ। তাহলে আমরা একটি শব্দের আবিধানিক অর্থও যেমন পেয়ে থাকি, সেই শব্দের দ্বারা লক্ষিত ভিন্ন অর্থ পেয়ে থাকি, আবার সেই শব্দটিকে ব্যঞ্জনাময় প্রয়োগের দ্বারা একটি ব্যঞ্জিত অর্থ পেতে পারি। তার সাধারণ সাহিত্যে লক্ষণা ব্যঞ্জনা এবং উৎপ্রেক্ষা অতিশয়োক্তি প্রভৃতি অলঙ্কারের সার্থক প্রয়োগ চলতে পারে বলে প্রাবন্ধিক উপস্থাপন করছেন, বা আমরাও এটা মনে করে থাকি। কিন্তু বৈজ্ঞানিক সাহিত্যের ক্ষেত্রে এই ধরনের প্রয়োগ যত কম হবে ততই ভালো। উপমার কিছু বৈজ্ঞানিক সাহিত্য রচনার ক্ষেত্রে প্রয়োজন হয় ঠিকই, রূপক স্থলবিশেষে চলতে পারে ঠিকই, কিছু দৃষ্টান্ত দিয়ে উপস্থাপন করা হচ্ছে কোনো বৈজ্ঞানিক বিষয়কে, কিন্তু অন্যান্য অলঙ্কার একেবারে বর্জন করতে হবে বৈজ্ঞানিক সাহিত্যের ক্ষেত্রে। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, এটি কালিদাসের কথা। তা কালিদাসের এই উক্তিটি কাব্যেরই উপযুক্ত, ভূগোলের ক্ষেত্রে কিন্তু এটি ব্যবহারযোগ্য নয়। বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা হবে অত্যন্ত সরল ও স্পষ্ট। এই কথাটা আমাদের প্রাবন্ধিক মনে করেছেন যে যারা বাংলা ভাষায় বিজ্ঞান রচনা করছেন তাদের সবসময় মনে রাখা উচিত। দেখো তাহলে আমরা এই আলংকারিকগণ যে ত্রিবিধ কথা বলেছেন শব্দের, সে প্রসঙ্গে প্রাবন্ধিক এই বিষয়টা আমাদের প্রবন্ধে উপস্থাপন করেছেন। আমরা এই প্রশ্নের উত্তর দিলাম। যদি এই প্যারাটার শেষ লাইন ধরে প্রশ্ন থাকে, এই লাইনটি ধরে, এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত। এখানে কোন কথাটি সকল লেখকের মনে রাখা উচিত বলে প্রাবন্ধিক উপস্থাপন করেছেন এবং এই প্রসঙ্গে প্রবন্ধে কি ব্যক্ত করেছেন, বা এখানে কোন ধরনের লেখকের কথা বলা হচ্ছে? তাহলে যারা বাংলা ভাষায় বিজ্ঞান রচনা করছেন সেই ধরনের লেখকের কথাই বলা হচ্ছে, তাদের কথা মাথায় রেখেই কিন্তু প্রাবন্ধিক রাজশেখর বসু এই অংশটা রচনা করছেন। দেখো আজকের আমাদের পাঠ্য অংশের শেষ প্যারা এবং শেষ প্যারার ধরে আজকের 5 নম্বর প্রশ্ন। এই প্যারাটার প্রথম লাইন ধরে আবার প্রশ্ন দিচ্ছি। বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে আর একটি দোষ নজরে পড়ে। এই লাইন ধরে প্রশ্ন, এখানে কোন দোষের কথা বলা হয়েছে এবং সেই দোষ প্রসঙ্গে কি দৃষ্টান্ত প্রাবন্ধিক প্রবন্ধে উপস্থাপন করেছেন? তাহলে দেখো এই পুরো প্যারাটার মধ্যেই কিন্তু তার উত্তর রয়েছে। বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ জাতীয় রচনাটিতে প্রাবন্ধিক রাজশেখর বসু বলছেন যে অল্পবিদ্যা ভয়ঙ্করী এই প্রবাদটি যে কত সঠিক তার প্রমাণ আমাদের সাময়িক পত্রিকা দিতে মাঝে মাঝে পাওয়া যায়। যেমন কি না, কিছুদিন আগে প্রাবন্ধিক একটি পত্রিকাতে দেখেছিলেন, এই দৃষ্টান্তটা তোমরা যেহেতু পত্রিকা থেকে উপস্থাপন করেছেন এবং এখানে কোটেশনের মধ্যে আছে, তাই তোমাদের এভাবেই উপস্থাপন করতে হবে। এটা একটু মুখস্থ করতে হবে লাইনটা। অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর বলে বৈজ্ঞানিক যুক্তি নেই, তারা জীবের বেঁচে থাকার পক্ষে অপরিহার্য অঙ্গ মাত্র, তবে ওজোন গ্যাস স্বাস্থ্যকর। এই রকম ভুল লেখা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর। প্রাবন্ধিক এই বিষয়টা এখানে উপস্থাপন না করে পাচ্ছেন না। সম্পাদকের প্রাবন্ধিক মনে করেন, রাজশেখর বসু মনে করেন যে কোনো পত্রপত্রিকার সম্পাদকের উচিত
অবিখ্যাত লেখকদের দিয়ে তিনি যখন বৈজ্ঞানিক রচনা লেখাচ্ছেন বা সেটাকে প্রকাশ করছেন, তাহলে তার প্রকাশের আগে কোনো অভিজ্ঞ ব্যক্তিকে দিয়ে তার সেই লেখাটা যাচাই করে নেওয়া। না হলে কিন্তু অল্পবিদ্যা ভয়ঙ্করী এ প্রবাদটি সর্বতোভাবে সত্য হয়ে উঠবে। এখানে এই দোষ বা এই ত্রুটির কথাই প্রাবন্ধিক তুলে ধরেছেন। ব্যাস, এই গেল আজকের 5 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্নের উত্তর। একদম এই প্যারা ধরে আমরা দেব। তবে একটা জিনিস লক্ষ্য করো যে লাইনটা মধ্যে আমরা দোষ নিয়ে প্রশ্নটা করছি মূলত। এর আগে আজকে যে আমরা প্রথম প্রশ্নটি আলোচনা করেছিলাম যে এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। তোমরা যদি টেক্সট পোর্শন ঠিকঠাক করে না পড়ো, কোন লাইনটি কোথায় রয়েছে সেটা না মাথায় রাখতে পারো, তাহলে কিন্তু উত্তরের জায়গাটা তোমরা নির্বাচন করতে পারবে না। তাই দোষ মানে যে এখানে দোষের উত্তর লিখতে গিয়ে তোমরা একদম শেষ স্তবকের দৃষ্টান্ত আনতে পারবে না, বা শেষ স্তবকে যে দোষের কথা বলছে তা ওই পত্রপত্রিকায় সাধারণত অবিখ্যাত লেখকেরা লিখতে গিয়ে যে ভুল ত্রুটি করে থাকেন সে দৃষ্টান্তকে এইখানের দোষের প্রসঙ্গেও আনতে পারবে না। তাহলে টেক্সট পোর্শনটা কিন্তু মনোযোগ সহকারে পড়লেই তোমরা বুঝতে পারবে কোথাকার কোন জায়গাটার লাইন ধরে প্রশ্ন হচ্ছে এবং কোন অংশ ধরে আমরা উত্তরটা লিখব। তাহলে এই গেল আমাদের এই বাংলা ভাষায় বিজ্ঞান টেক্সট পোর্শন ধরে প্রশ্ন উত্তরের আলোচনা। আজকে 5টি প্রশ্ন আলোচনা করলাম, এর আগের পর্বে 4টি প্রশ্ন আলোচনা হয়েছিল এবং সবই 3 বা 5-এরই মানের উপযোগী প্রশ্ন। এই আলোচনার মধ্য দিয়ে কিন্তু তোমাদের টেক্সট পোর্শনটা সুন্দরভাবে তৈরি হয়ে যাওয়া উচিত। এরপরে একটি লাইভ পর্বে আমরা এই টেক্সট পোর্শনের ওপর থেকে যত ছোট প্রশ্ন বা ব্যাকরণ অংশ কিছু রয়েছে সেগুলো আলোচনা করে নেব।